আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচ। এখন এই খেলাটা নিয়ে কিন্তু আমার একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কারণ গতকালকের খেলায় এমন কিছু জিনিস অবজার্ভ করেছি যেগুলো আমার ভালো লাগে নাই, আবার এমন এমন কিছু জিনিস ঘটেছে যেগুলো আসলে দেখার মতো, যেগুলো আসলে মার্ভেলাস, মিরাকুলাস। প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা বলতে হবে, আমাদের সবার প্রিয় মেসি, সে কিন্তু এখন ইন্টারন্যাশনাল ফুটবলে মোস্ট অ্যামাউন্ট অফ অ্যাসিস্টের যে রেকর্ড সেটা হোল্ড করতেছে ল্যান্ডন ডোনোভানের সাথে। ল্যান্ডন ডোনোভান ছিলেন ইউএস এর প্লেয়ার, তার অ্যাসিস্ট সংখ্যা ছিল ইন্টারন্যাশনাল ফুটবলে 58টি। গতকালকে লাউতারো মার্টিনেজকে মেসির যে অ্যাসিস্টটা ছিল সেই অ্যাসিস্টের মাধ্যমে কিন্তু মেসি এখন সেম ল্যান্ডন ডোনোভানের সমান 58টা অ্যাসিস্ট ইন্টারন্যাশনাল ফুটবলে হোল্ড করতেছে। এছাড়া লাউতারো মার্টিনেজ কিন্তু ডিয়েগো ম্যারাডোনার সমান গোল কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে করে ফেলছে আর্জেন্টিনার জার্সিতে। 32 গোল এখন লাউতারো মার্টিনেজের, এবং বিশ্বের টপ 5 গোল স্কোরারের লিস্টে কিন্তু লাউতারো মার্টিনেজ চলে এসেছে। সেই দিন দেখলাম মার্টিনেজকে খেলা শুরু করতে, লাউতারো মার্টিনেজকে, আর আজকে সে বিশ্বের টপ 5 গোল স্কোরারদের একজন। মানে কিভাবে সময় পাল্টায়, আমাদেরও বয়স বাড়তেছে, খেলাধুলাও চেঞ্জ হচ্ছে, মানে বিষয়টা আসলে এক্সপ্লেইন করার মতো না। আচ্ছা, এগুলো তো গেল আনুষঙ্গিক বিষয়, এবার চলে আসি খেলাধুলার কথায়। গতকালকের খেলা নিয়ে কথা বলতে গেলে শুরুতে বলতে হবে লাউতারো মার্টিনেজের গোলটার কথা। ভাই, এটা কি ছিল! মেসির অ্যাসিস্ট দুর্দান্ত, তার সাথে লাউতারো মার্টিনেজের ফিনিশ কি দেখলাম! মানে আচ্ছা ঠিক আছে, প্রথমার্ধ গোললেস ভাবে গেছে, যদিও বড় বড় কয়েকটা চান্স ক্রিয়েট হয়েছিল, তারপরও গোললেস ভাবে গেছে। দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা গুছাই নিচ্ছিলাম, সাডেনলি কোর্ট থেকে একটা ঝড়ের মতো মেসি ঢুকে পড়লো। আচ্ছা, গোলটা আপনারা খেয়াল করছিলেন? মেসির সামনে যখন সে বলটা টাচ করতেছে, লাইক পাস দেওয়ার জন্য যেই মোমেন্টে মেসি বলটা টাচ করতেছে, তখন তার সামনে 3টা প্লেয়ার আর পাসিং ডিরেকশনে 2টো প্লেয়ার, টোটাল 5টা প্লেয়ার মেসিকে অ্যাট এ স্টার পজিশন ঘিরে রাখছে। সেই মোমেন্ট থেকে একটা বল বের করে দেয়া, আপনি কিন্তু কখনোই ওই পজিশন থেকে একটা ডিরেক্ট অ্যাসিস্ট কিন্তু কোনো সময় দেখবেন না অ্যাটলিস্ট ফুটবলে, বা খুব বেশি কিন্তু দেখা যাবে না। মেসির 5টা প্লেয়ারের মধ্যে থেকে বলটা বের করে দেয়া, এবং ঠিক তারপরে লাউতারো মার্টিনেজের যে শট, ভাই ভলিটা ছিল দেখার মতো। যারা খেলা মিস করছেন, আমি অ্যাড করে দিচ্ছি ভলিটার ভিডিও, আপনারা দেখেন, এবং পরে যদি কোথাও রিপ্লে পান, রিপ্লেটা দেখে নিন পুরো খেলার। এটা আসলে দৃষ্টিনন্দন। আর সত্যি বলতে লাউতারো মার্টিনেজ ওরকম একটা গোল দিবে এটা আমি জীবনেও কল্পনা করিনি। লাউতারো মার্টিনেজ আমার কাছে সে সবসময় একটা স্ট্রাইকার, সে একবারে পাওয়ারলি একটা শুট নিবে যেটা একদম জাল ছিঁড়ে বুড়ে বের করে নিয়ে চলে যাবে, কিন্তু এই রোনালদো স্টাইলের যে বাইসাইকেলের মতো এসে এই যে ভলিগুলো করা, এইটা লাউতারো মার্টিনেজ করবে, এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল, আমি এটা কল্পনাই করিনি। সবকিছু মিলায় ওই অ্যাসিস্টের মোমেন্ট থেকে গোলটা হওয়া পর্যন্ত যে পুরো টাইমটা গেছে, এটা একটা স্বপ্নের মতো টাইম গেছে। আর্জেন্টিনার এই খেলার আরো কিছু ভালো বিষয় নিয়ে কথা বলি। এই খেলাতে অ্যাটলিস্ট আর্জেন্টিনার যে ডিফেন্স লাইন, তারা ফাকড আপ করেনি। বালের্দি নতুন প্লেয়ার হিসাবে যথেষ্ট ভালো খেলছে। বালের্দি এইভাবে খেলবে এটা আমি ওর খুব বেশি খেলা আসলে দেখি নাই বালের্দির, বাট এই যে দেখলাম বালের্দির উপরে কিন্তু একটা আমার এখন ব্যক্তিগতভাবে একটা ভরসা জন্মাইছে যে না, আমরা একটা ভালো কোয়ালিটির সেন্টার ডিফেন্ডার পাইলাম। অটামেন্ডি কালকে কমপ্লেন করার মতো কিছু করে নাই, অটোমেন্ডিও নিজের জায়গা থেকে খুব ভালো করছে। ওভারঅল আর্জেন্টিনার গতকালকের যে প্লে ছিল, এটা একটা ভালো প্লে ছিল, এবং এটা যার প্রমাণ তো সামনেই, 1-0 গোলের একটা বড় জয়। এখন আসি মেইন পয়েন্টগুলোতে, যেগুলো আমার কাছে খারাপ লাগছে। এই যে আর্জেন্টিনার যে জয়, এইটা কি আমাদের সকল সমস্যার সমাধান করে দিছে? না। টেকনিক্যালি এই যে ইন্টারন্যাশনাল ব্রেকটা গেল, এই যে এইবারের নভেম্বরের যে ব্রেকটা, এই ব্রেকটা কিন্তু অ্যাকচুয়ালি আর্জেন্টিনার অনেক কষ্টের মধ্যে দিয়ে গেল, অনেক হার্ডেলস এর মধ্যে দিয়ে গেল। লাস্ট খেলাটাই যে পেরুর সাথে যে খেলাটা, এখানে আমার কিছু কি অবজারভেশন আছে সেগুলো একটু বলি। প্রথমত, আমার মনে হয় আমাদের একটা ভালো সিডিএম এখন দরকার। কেন বললাম কথাটা? আর্জেন্টিনার লাইন আপটা দেখেন, আমি স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি এখানে। আর্জেন্টিনার লাইন আপটার দিকে ফোকাস করেন। এবার যারা গতকালকে খেলা দেখছেন, একটু খেলাটা যদি আবার একটু মেন্টালি রিওয়াইন্ড করেন, ডি পল, তার কিন্তু থাকার কথা ডান সাইডে, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ওইখানে, মধ্যখানে ফার্নান্দেস এবং লেফট সাইডে ম্যাকেলেস্টার। আপনারা যদি গতকালকের খেলাটা একটু খেয়াল করেন, দেখবেন ডিপল না খেলতে খেলতে একটা সময়, বিশেষ করে সেকেন্ড হাফের টাইমে, ও কিন্তু ওর পজিশনটা মাঝখানে নিয়ে যাচ্ছিল, সেন্টারের দিকে নিয়ে যাচ্ছিল। ও কিন্তু ডান সাইড থেকে সরে এসে অ্যাজ এ ডিএম ওইখানে অ্যাক্ট করতেছিল। তার মানে কি, আমাদের যদি ডিএমটা না থাকে, তাহলে যদি ডিপলকে উঠে সেন্টারে যে অ্যাজ এ ডিএম অ্যাক্ট করা লাগে,
তার মানে কিন্তু মনে হচ্ছে আমরা একটা প্লেয়ার শর্ট করে খেলতেছি, আমাদের একটা প্লেয়ার কম আছে। তাই আমার মনে হয় এটা একটা হাই টাইম আর্জেন্টিনার একটা ডিএম এর দিকে এখন নজর দেওয়া উচিত, একটা ডিএম খুঁজে আনা উচিত। এরপরের যে বিষয়টা, আর্জেন্টিনার সেট পিস ক্লিয়ারেন্স গুলো না আমার ভালো লাগে না। মেসির ফ্রি কিক যেগুলো থেকে গোল ফিনিশড হয়েছে সেগুলো বাদ দিলে আর্জেন্টিনার কর্নার থেকে গোল কনভার্সন বা আরেকটু দূর থেকে যদি কোনো ফ্রি কিকের কথা চিন্তা করেন যেটা একটা হেডার বা একটা সেকেন্ড পাসের মাধ্যমে ফিনিশ করতে হবে, ওই ধরনের কোনো ফিনিশিং আমার পছন্দ হয় না এখন। আরেকটা জিনিস যেটা অবজার্ভ করলাম, লাউতারো মার্টিনেজ এবং আলভারেজের যে কম্বিনেশনটা স্কালোনি করাইতে চাচ্ছে, যে কম্বিনেশনটা এটা একটা টাইমে বাম সাইডে চেপে যায়, লেফট ফ্ল্যাঙ্কের দিকে এরা চলে যায়, তাতে করে কি হয়, মেসিকেও তাদেরকে বল বানায় দেওয়ার জন্য লেফট সাইড থেকে কাটব্যাক করে ঢুকা লাগে। এখন এইটা যদি করতেই হয় তাহলে রাইট সাইডে কিন্তু আপনাকে ব্যাকআপ দেওয়ার কোনো মতো কিন্তু কোনো প্লেয়ার থাকতেছে না, কারণ অবভিয়াসলি ডিপল কিন্তু গতকালকে যদি খেয়াল করেন, ডিপল কিন্তু মধ্য মাঠে যায় অ্যাজ এ ডিএম ওইখানে অ্যাক্ট করতেছিল। তার মানে আপনার উইং সাইড তো ফাঁকা, তাহলে আপনাকে রাইট সাইড থেকে কে প্রোভাইড করবে, বা যদি রাইট সাইড থেকে কোনো সময় আমাদের বল অ্যাটাকের দিকে চলে যায় তাহলে ওইখানে কে ওইটাকে ডিফিউজ করবে, এটার তো কোনো নিশ্চয়তা নাই। তাই এই যে বিষয়টা যে মার্টিনেজ এবং আলভারেজের যে কম্বিনেশন, এইটা একটা মানে বাম সাইডের দিকে যে চেপে যায়, এটাও কিন্তু খুব একটা ভালো কথা নয়। কিভাবে এটা আমি আপনাকে বলি, আপনারা যদি রিসেন্টলি ক্লাবে রিয়াল মাদ্রিদের কথা যদি একটু চিন্তা করেন, ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপ্পে এই দুইজনের কারণে কিন্তু রিয়াল মাদ্রিদের যে পুরো অ্যাটাক লাইন আপ এটা কিন্তু বাম সাইডের দিকে চাপতে থাকে, যার কারণে ওদের ডান সাইড কিন্তু পুরোটা ভালনারেবল হয়ে যায়। ডান সাইড থেকে আপনি যদি রিয়াল মাদ্রিদের রিসেন্টলি যে ড্র করা বা হারের যে ম্যাচগুলো আছে, ইজিলি আপনি জাস্ট একটু দেখেন ওই ম্যাচগুলো যায় যে রিয়াল মাদ্রিদ অ্যাটাক করতেছে বাম সাইড থেকে বাট কাউন্টার খাচ্ছে ডান সাইড থেকে, কারণ ওইখানে ওদেরকে অপোজ দেওয়ার মতো কোনো প্লেয়ার ওইখানে নাই। তাই এই যে বাম পাশে চেপে যাওয়ার প্রবণতা এবং একটা ডিএম এর অভাব আর এই সেটব্যাক ফিনিশিং এর যে আমাদের প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো যদি আমরা মোটামুটি সলভ করে ফেলতে পারি, আমার মনে হয় আর্জেন্টিনার এই যে টিমটা, এটা একটা স্ট্যান্ডার্ডাইজ টিম হিসেবে কিন্তু যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে নিজেদেরকে প্রমাণ করে আসতে পারবে। আর তার সাথে একটা আমাদের এর ফাঁকেই অটামেন্ডির একটা কিন্তু পরিবর্তন খুঁজে বের করা দরকার। অটামেন্ডির পরিবর্তে অন্য কাকে চান্স দেওয়া যায় সেটা নিয়ে আমাদের এখন থেকে একটু এক্সপেরিমেন্ট করে দেখা দরকার। বাকি গতকালকের খেলা আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। See you on the other one.